শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। বর্তমান করোনা নামক মহামারীতে সুস্থ থাকতে গেলে ঘরে থাকার বিকল্প নেই। তোমরা ঘরেই থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করার জন্য। আলোচনায় আছি আমি মোহাম্মদ তবিবুর রহমান, প্রভাষক বাংলা, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, রাজশাহী। আজকে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো সত্যবিধান। ইতিপূর্বে আমরা নত্যবিধান নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সত্যবিধান নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক সত্যবিধান নিয়ে আলোচনা। প্রথমে দেখব সত্যবিধান কাকে বলে। সত্য বলতে মূর্ধন্য স, মূর্ধন্য স এর ব্যবহার, অর্থাৎ যে বিধান বা যে নিয়ম অনুযায়ী শব্দ মধ্যস্থিত দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হয়, সেই বিধানকে সত্যবিধান বলে। আমি আবারও বলছি, যে বিধান বা নিয়ম অনুযায়ী শব্দ মধ্যস্থিত দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হয়, সেই বিধানকেই সত্যবিধান বলে। অন্যভাবে তৎসম শব্দে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নামই সত্যবিধান। আবারও বলছি, তৎসম শব্দে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারই সত্যবিধান। তাহলে আমরা সংজ্ঞা থেকে জানতে পারছি যে সত্যবিধান এর প্রয়োগ হয় শুধু তৎসম শব্দে। তৎসম শব্দ ছাড়া অন্য কোনো শব্দে সত্যবিধানের প্রয়োগ হবে না। আমরা জানি উৎপত্তিগত দিক দিয়ে শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই যে 5 প্রকার শব্দ আছে উৎপত্তিগত দিক দিয়ে, এর মধ্যে শুধু তৎসম শব্দেই সত্যবিধানের প্রয়োগ হয়। আমরা নত্যবিধানের ক্ষেত্রেও দেখেছিলাম, নত্যবিধানের প্রয়োগ হয় শুধু তৎসম শব্দে। তো চলো বন্ধুরা, আমরা এখন দেখি কোন কোন নিয়মে মূর্ধন্য স হয়। প্রথমে আছে রি, র। এই দুটি বর্ণের পরে যদি দন্ত স থাকে, তাহলে সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হয়। রি, র এই দুটি বর্ণের পরে দন্ত স থাকলে পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। যেমন দেখো, ঋষি, এখানে ঋষি শব্দে মূর্ধন্য স হয়েছে। কেন? শুরুতে রি আছে, এজন্যই মূর্ধন্য স হয়েছে। একইভাবে কৃষি, এখানে মূর্ধন্য স হয়েছে কারণ এখানে রি কার আছে। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। তো রি কার অথবা রি, এরপরে দন্ত স থাকলে পরিবর্তনে মূর্ধন্য স হবে। আরো উদাহরণ দেখো, কৃষক, কৃষক, এখানে রি কার আছে, এজন্য মূর্ধন্য স হয়েছে। তৃষ্ণা, রি কার আছে, এজন্য মূর্ধন্য স হয়েছে। যে তৃষ্ণা যুক্ত বর্ণে কি কি বর্ণ আছে দেখো, মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন, এই দুটি বর্ণ নিয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। এখানে মূর্ধন্য ন কেন? আমরা গতদিন আলোচনা করেছিলাম, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। তাহলে তৃষ্ণা শব্দের মধ্যে নত্যবিধান এবং সত্যবিধান এর প্রয়োগ আছে। একইভাবে বর্ষা, রেপ আছে, র বা রেপ, এজন্য মূর্ধন্য স হয়েছে। বর্ষণ, কর্ষণ, ঘর্ষণ। তাহলে আমরা জানতে পারলাম রি, র এই দুটি বর্ণের পরে দন্ত স থাকলে দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। পরের নিয়মে আসে আমরা, ট বর্গের সঙ্গে যুক্ত অবস্থায় দন্ত স হলে সেই দন্ত স পরিবর্তন হয়ে
মূর্ধন্য স হবে। কি বললাম? ট বর্গের সঙ্গে যুক্ত অবস্থায়। ট বর্গ বলতে আমরা বুঝি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এই 5টি বর্ণকে বলে ট বর্গ। তো ট বর্গের সঙ্গে যখন যুক্ত থাকবে দন্ত স, তখন সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। যেমন কষ্ট একটি শব্দ, এখানে ট আছে, ট থাকার কারণে এই সটা মূর্ধন্য স হয়েছে। একইভাবে নষ্ট, ট বর্গের সঙ্গে আছে, তাই মূর্ধন্য স হয়েছে। ওষ্ঠ, ঠ, ট বর্গের বর্ণ, এর জন্য এখানে মূর্ধন্য স হয়েছে। একইভাবে স্পষ্ট, মিষ্ট, সৃষ্টি, কাষ্ঠ, নিষ্ঠা, ঘনিষ্ঠ ইত্যাদি প্রত্যেকটি শব্দের মূর্ধন্য স হয়েছে, কারণ ট বর্গের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। মনে রাখতে হবে, যদি তৎসম শব্দ না হয় তাহলে ট বর্গের সঙ্গে যুক্ত থাকলেও সেটা কখনোই মূর্ধন্য স হবে না। যেমন ফটোস্ট্যাট, ফটো, এখানে দেখো ট বর্গ আছে, ট বর্গ থাকলেও মূর্ধন্য স হয়নি, দন্ত স হয়েছে, কারণ ফটোস্ট্যাট শব্দটি তৎসম শব্দ নয়, অতৎসম অর্থাৎ বিদেশি শব্দ। সেই কারণে এখানে সপ্ত বিধানের প্রয়োগ হবে না, অর্থাৎ মূর্ধন্য স হবে না। একইভাবে স্টেশন, স্টেশন যদিও ট বর্গ আছে, তারপরে এখানে মূর্ধন্য স হবে না, কারণ স্টেশন শব্দটি তৎসম শব্দ নয়। একইভাবে পোস্ট মাস্টার, রেজিস্টার, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ শব্দটি অনেকেই মূর্ধন্য স দিয়ে লেখেন, কিন্তু মূর্ধন্য স দেওয়ার পক্ষে আমি না, কারণ খ্রিস্টাব্দ শব্দটি প্রথম যে অংশ খ্রিস্ট অতৎসম, অব্দ শব্দটি যদিও তৎসম, কিন্তু খ্রিস্ট এর মধ্যেই তো ট আছে, স আছে, এর জন্য খ্রিস্টাব্দ শব্দটি দন্ত স এর ট দিয়ে লেখাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তাহলে আমরা দেখলাম যে ট বর্গের সঙ্গে যুক্ত থাকলেও শব্দটি যদি তৎসম শব্দ না হয় তাহলে সেটা কখনোই মূর্ধন্য স হবে না, দন্ত সই থাকবে। 3 নম্বর নিয়মে আসি। অ, আ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণের পরে যদি দন্ত স থাকে তাহলে সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। আমি আবারও বলছি, অ, আ ভিন্ন অন্য স্বরবর্ণ, যেমন উষা, উষা এখানে অ, আ ভিন্ন স্বরবর্ণ, এর জন্য পরে দন্ত সটা পরিবর্তন হয়ে মূর্ধন্য স হয়েছে। একইভাবে এষা, এখানে এ আছে, এর জন্য মূর্ধন্য স হয়েছে, অ, আ ভিন্ন স্বরবর্ণ। একইভাবে দেখো দিশা, এখানে অ, আ ভিন্ন স্বরবর্ণ আছে, এর জন্য পরের দন্ত স মূর্ধন্য স হয়েছে। বিষয়, ভবিষ্যৎ, চক্ষুষ্মান, এই সমস্ত শব্দে মূর্ধন্য স হয়েছে, কারণ এখানে অ, আ ভিন্ন অন্য স্বরবর্ণ আছে। আমরা আরো দু একটা উদাহরণ দেখি। কল্যাণী এসু, যেহেতু এখানে একার আছে এজন্য মূর্ধন্য স হয়েছে। যদি আমরা কল্যাণী আসো লিখতাম তাহলে এটা দন্ত স হতো। এখানে আকার আছে, অ, আ ভিন্ন নেই, অ, আ আছে, এজন্য দন্ত স হয়েছে। আর এখানে একার আছে, অর্থাৎ অ, আ ভিন্ন স্বরবর্ণ, এর জন্য মূর্ধন্য স হয়েছে। একইভাবে শ্রদ্ধাস্পদেষু শব্দটি দেখো,
শ্রদ্ধাস দেশু, এখানে দেখো আকার আছে, ভিন্ন নেই, আকার আছে, এই জন্য দন্ত স হয়েছে। এখানে আছে একার, একার আছে, এই জন্য মূর্ধন্য স হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভিন্ন অন্য কোনো স্বরবর্ণের পরে যদি দন্ত স থাকে তাহলে সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। কিন্তু যদি থাকে তাহলে কি হবে? তাহলে দন্ত সই থাকবে। যেমন শ্রদ্ধাস্প দেশু, যদি আমরা শ্রদ্ধাস্প দাসু লিখতাম, দাসু, যদি দাসু লিখতাম, দাসু আকার, তাহলে এটা অবশ্যই দন্তস্ব দিয়েছে। তাহলে এখানে একার দিলে হবে মূর্ধন্য স, এখানে আকার দিলে হবে দন্তস্ব। কারণ একটাই, ভিন্ন অন্য কোনো স্বরবর্ণের পরে যদি দন্ত স থাকে তাহলে দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। আর যদি থাকে তাহলে দন্ত সই থাকবে। আমরা পরে নেমে আসি। ইকারান্ত অথবা উকারান্ত উপসর্গ এর পরে দন্ত স থাকলে দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। যেমন অভিষেক, অভিযোগ শেখ সমান অভিষেক, এখানে মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। এখানে এটা হলো একটা উপসর্গ। আর কি বললাম? উকারান্ত উপসর্গ, যেমন অনুষঙ্গ, একটা উপসর্গ, এর সঙ্গে সঙ্গ যুক্ত হলে তখন এই দন্ত সটা মূর্ধন্য স হবে। মূর্ধন্য স, অনুষঙ্গ। তাহলে দেখো নিয়ম বললাম কি, ইকারান্ত অথবা উকারান্ত উপসর্গের পর দন্ত স থাকলে সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। এখন উপসর্গ কি? উপসর্গ এমন কিছু অপজাত শব্দ যার নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে বসে ভিন্ন ভিন্ন অর্থ দেয়, তাকে বলে উপসর্গ। তাহলে আমরা নিয়ম পেলাম কি, ইকারান্ত অথবা উকারান্ত উপসর্গের পরে দন্ত স থাকলে সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। আরো কিছু উদাহরণ দেখো। সুষুপ্ত, প্রতিষেধক, বিষম, সুষমা, নিষেধ, বিষাদ, পরিষদ ইত্যাদি। এই জাতীয় শব্দের এখানে ইকারান্ত অথবা উকারান্ত উপসর্গ আছে, এর জন্য পরের দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হয়েছে। আমরা পরের নিয়মে আসি। নি, দু, বহি, আবি, চতু, প্রাদু। আমি আবারও বলছি, নি, দু, বহি, আবি, চতু, প্রাদু ইত্যাদি। এই জাতীয় শব্দের পরে যদি ক, খ, প, ফ হয় তাহলে বিসর্গের জায়গায় মূর্ধন্য স হবে। আর একটু সহজ করে বলি, প্রথম শব্দের শেষে যদি নি, দু, আবি, বহি, চতু, প্রাদু ইত্যাদি থাকে এবং পরবর্তী শব্দের প্রথম বর্ণ যদি ক, খ, প, ফ এর কোন একটা হয় তাহলে এই বিসর্গ পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। যেমন আবিক যোগ কার সমান আবিষ্কার, এটা মূর্ধন্য স দিয়ে হবে আবিষ্কার। তাহলে আমরা দেখলাম নিয়ম কি, নি, দু, বহি, আবি, চতু, প্রাদু ইত্যাদির পরে যদি ক, খ, প, ফ থাকে তাহলে বিসর্গের জায়গা হবে মূর্ধন্য স। আরো উদাহরণ দেখো, বহিষ্কার,
বহি যোগ কার, বহিষ্কার। পরিষ্কার, পরি যোগ কার, পরিষ্কার। চতুষ্পদ, চতু যোগ পদ, চতুষ্পদ। কিছু শব্দ দেখো মূর্ধন্য স না হয়ে দন্ত স হচ্ছে। নমঃ যোগ কার সমান কি হবে? নমস্কার। নমস্কার বানানটি দন্ত স দিয়ে, কারণ এখানে বিসর্গ থাকলেও বিসর্গের আগে অ আ ভিন্ন স্বরবর্ণ নেই, অ আই আছে। এজন্য এই বিসর্গটা পরিবর্তনে আর মূর্ধন্য স হবে না, দন্ত সই থাকবে। আরেকটা নিয়ম দেখো, প্রথম শব্দের শেষ বর্ণ বিসর্গ এবং তার আগের বর্ণ যদি অ বা আ হয় তাহলে বিসর্গ পরিবর্তন হয়ে দন্ত স, বিসর্গের জায়গায় দন্ত স। আর যদি অ আ না হয়ে অন্য কোনো স্বরবর্ণ হয় তাহলে সেই বিসর্গ পরিবর্তনে মূর্ধন্য স হবে। আরো কয়েকটা উদাহরণ দেখো, পুরস্কার। পুরস্কার, এখানে রয় বিসর্গ আছে এবং রয়ের সঙ্গে অ আছে, এজন্য দন্ত স হয়েছে। তিরস্কার, রয়ের সঙ্গে অ আছে, এজন্য দন্ত স হয়েছে। তাহলে আমরা এখানে আরেকটি নিয়ম পেলাম কি, প্রথম শব্দের শেষ বর্ণ বিসর্গ এবং সেই বিসর্গের আগে যদি অ বা আ হয় তাহলে বিসর্গের জায়গায় দন্ত স হবে। আর যদি বিসর্গের আগে অ বা আ না হয়ে অন্য কোনো স্বরবর্ণ হয় তাহলে সেই বিসর্গ পরিবর্তনে মূর্ধন্য স হবে। যেমন আগে উদাহরণ দিলাম, আবিষ্কার, বহিষ্কার, পরিষ্কার, চতুষ্পদ ইত্যাদি। কিছু শব্দ আছে যে সমস্ত শব্দ কোনো নিয়ম কানুন ছাড়াই মূর্ধন্য স হয়। যেমন দেখো, আষাঢ়, আ মূর্ধন্য স আকার, রহ, আষাঢ়। এখানে মূর্ধন্য স কেন হলো? আমরা 3 নম্বর নিয়ম দেখেছিলাম, অ আ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণের পরে যদি দন্ত স থাকে তাহলে সেই দন্ত স পরিবর্তন হয়ে মূর্ধন্য স হবে। এখানে দেখো আষাঢ় শব্দে অ ভিন্ন স্বরবর্ণ নেই, বরং আ আছে, তারপরও দন্ত স না হয়ে মূর্ধন্য স হয়েছে। কেন? ব্যতিক্রম। আমরা যখন নত্যবিধান নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম কিছু শব্দ কোনো নিয়মকরণ ছাড়াই মূর্ধন্য হয়েছিল। একটা ছড়াও বলেছিলাম, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেণু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শনিতমণি, স্থানগুণ পণ্য, বেনিফনি বিপণী অনুগণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, নৌনকর ভান পনসান, চিক্কন নিক্কন তৃণ কফনি, বণিক গুণ গণনা পিনাক বর্ণবান। এই যে ছড়া, এই ছড়ার মধ্যে 42টা শব্দ আছে, প্রত্যেকটি শব্দই মূর্ধন্য হয়েছে, ব্যতিক্রম, কোন নিয়মগুলো ছাড়াই মূর্ধন্য হয়েছিল। তদ্রূপ সত্যবিধানে কিছু শব্দ আছে যে সমস্ত শব্দ কোনো নিয়মকানুন ছাড়াই মূর্ধন্য স হয়। যেমন আষাঢ় বললাম, আভাস, ভাষা, অভিলাষ, আভাস, ষণ্ড, ষড়যন্ত্র, ষান্মাসিক, ষট চক্র, ষোড়শ, পাষাণ। প্রত্যেকটি শব্দেই মূর্ধন্য স হয়েছে কোনো নিয়ম কানুন ছাড়া। এখানে কোনো নিয়ম নেই, তারপরও মূর্ধন্য স হয়েছে, কারণ এই শব্দগুলো ব্যতিক্রম শব্দ, এখানে মূর্ধন্য স হয়েছে। এই সত্যবিধানের ব্যতিক্রম কিছু শব্দ আছে, শব্দটি আমরা একটি ছড়ার মাধ্যমে প্রকাশ করব। দেখো, সেই ছড়াটি হলো, ভাষা, মাস, ষট, আষাঢ়, ষণ্ড, কষিত, পাষাণ, ইস্যু, পাষণ্ড, কষাই, কাঁসাই, কাষ্ঠ, কষ্ট, আভাস, বাষ্প, মৌসিক, অষ্ট, পোষ, পুষ্প, ষষ্ঠ, ভাষ্য, সপ্তবিধির করে না দাস্য। আমি আবারও বলছি, ভাষা, মাস, ষট, আষাঢ়, ষণ্ড, কষিত, পাষাণ, ইস্যু, পাষণ্ড, কষাই, কাঁসাই, কাষ্ঠ, কষ্ট, আভাস, বাষ্প, মৌসিক, অষ্ট, পোষ, পুষ্প, ষষ্ঠ, ভাষ্য, সপ্তবিধির করে না দাস্য।
অর্থাৎ এই যে শব্দগুলো বললাম, এই শব্দ কোনো নিয়মকানুন ছাড়াই মূর্ধন্য স হবে। তাহলে আমরা শব্দবিধানের নিয়মগুলো দেখলাম, কি কি নিয়মে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। এখন আমরা দেখব কোথায় কোথায় মূর্ধন্য স এর ব্যবহার হয় না, অর্থাৎ ব্যতিক্রম। বলা হচ্ছে সাত প্রত্যয়যুক্ত শব্দে, অর্থাৎ যে সমস্ত শব্দের পূর্বে সাত শব্দের পরে সাত আছে, এই সাত প্রত্যয়যুক্ত শব্দে কখনোই মূর্ধন্য স হবে না। কি হবে? দন্ত স হবে। যেমন ধূলিসাৎ, ধূলি যোগ সাত সমান ধূলিসাৎ। আমরা আগে আলোচনা করেছি যে অ আ ভিন্ন শব্দের পরে দন্ত স পরিবর্তনে মূর্ধন্য স হয়, কিন্তু এখানে দেখো অ ভিন্ন স্বরবর্ণ হলেও দন্ত স রয়েছে, কারণ এখানে সাত একটা প্রত্যয় আছে। বলা হচ্ছে সাত প্রত্যয় যুক্ত শব্দে দন্ত সই থাকবে, মূর্ধন্য স হবে না, অর্থাৎ সত্য বিধানের প্রয়োগ হবে না। একইভাবে অগ্নিসাৎ, অগ্নিসাৎ এখানেও দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। তারপরে ভূমিসাৎ, এই সাত প্রত্যয়যুক্ত শব্দ কখনোই মূর্ধন্য স হবে না, বরং দন্ত স দিয়ে লিখতে হবে। তাহলে আমরা দেখলাম সাত প্রত্যয়যুক্ত শব্দে কি হবে না? মূর্ধন্য স হবে না বা সপ্তবিধানের প্রয়োগ হবে না। 2, অতৎসম শব্দে কখনোই মূর্ধন্য স হবে না। আমরা সংজ্ঞায় দেখেছি মূর্ধন্য স এর ব্যবহার হবে শুধু তৎসম শব্দে। তৎসম শব্দ না হলে সেখানে মূর্ধন্য স এর ব্যবহার হবে না। যেমন পোস্ট, পোস্ট শব্দটি যদিও ট বর্গের সঙ্গে আছে, তারপরও এখানে মূর্ধন্য স হবে না। কি হবে? দন্ত স হবে, কারণ পোস্ট শব্দটি তৎসম শব্দ নয়, অতৎসম শব্দ। একইভাবে মাস্টার, মাস্টার শব্দে মূর্ধন্য স হবে না, হবে দন্ত স হবে, কারণ মাস্টার শব্দটি তৎসম শব্দ নয়, এই জন্য এখানে দন্ত স দিয়ে লিখতে হবে। তাহলে আমরা শিখলাম সপ্তবিধানের প্রয়োগ কোথায় কোথায় হয় এবং কোথায় হয় না। তো আশা করি বন্ধুরা আজকের আলোচনা বুঝতে পেরেছ। ছোট্ট একটা গল্প দিয়েই আজকের আলোচনা শেষ করব। তোমরা বাসায় থেকে অনেকেই লুডো খেলো। তো লুডো খেলার একটা নিয়ম আছে, প্রথম যখন গুটি বের করতে হয় তখন ছক্কা না পড়লে গুটি বের হয় না, ছক্কা পড়লেই গুটি বের হয়। তো যখন ঘর থেকে গুটি বের করা হয় ছক্কার মাধ্যমে, তখন প্রতিপক্ষ চেষ্টা করে সেই গুটিকে ঘায়েল করার জন্য, ক্ষতি করার জন্য। তো বন্ধুরা, আমরা এই করোনাকালীন দুর্যোগে ঘর থেকে বের হব না, অর্থাৎ ছক্কা ফেলাবো না, ঘরেই থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।